নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আকশি চোখ রাখছি খবরে। ওয়াকফ আইন স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। ওয়াকফ আইন নিয়ে অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। বুধবার এই আইনের বৈধতা সংক্রান্ত মামলার শুনানিতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অবিলম্বে হিংসা বন্ধ হওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। চলতি মাসের গোড়ায় সংশোধিত ওয়াকফ আইন পাশ হয় সংসদের উভয় কক্ষে। সেই আইন পাশ হওয়ার পরেই দেশের একাধিক রাজ্যে ওই আইনের প্রতিবাদে উঠছে অশান্তির অভিযোগ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা একটা অংশে উঠে চরম অশান্তির অভিযোগ। অগ্নিসংযোগ, ভাঙচুর, এমনকি ঘটে প্রাণহানিও। সব থেকে বেশি অশান্তির অভিযোগ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। উত্তরটা হয় দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের অশান্ত এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। এই আবহে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত 100টির বেশি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সেই সমস্ত মামলার একসঙ্গে শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে। এদিন প্রায় 2 ঘন্টার শুনানির একেবারে শেষে ওয়াকফ আইন নিয়ে নানা রাজ্যে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বিষয়টি যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন এই ধরনের অশান্তি একেবারেই কাম্য নয় বলে পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একটা বিষয় খুবই উদ্বেগের, তা হল হিংসা। বিষয়টি বিচারাধীন, আমরা সিদ্ধান্ত নেব অবিলম্বে হিংসা বন্ধ হওয়া প্রয়োজন, জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী আদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, তবে বিভিন্ন পিটিশনের বিষয় নিয়ে কেন্দ্রের কাছ থেকে জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার দুপুর 2টোয় এই মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের 52তম প্রধান বিচারপতি হতে চলেছেন বি.আর. গগৈ। আগামী 14ই মে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি.আর. গগৈয়ের নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উত্তরাধিকার হিসেবে বিচারপতি গগৈয়ের নাম প্রস্তাব আকারে আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন তিনি। আগামী 14ই মে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী 13ই মে। ওই দিনেই অবসর নেবেন তিনি। নিয়ম অনুযায়ী দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরাধিকার হিসেবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই অনুযায়ী আগেই কেন্দ্রের তরফে বিচারপতি খান্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য আনুষ্ঠানিকভাবে করা হয়েছিল অনুরোধ। শপথ গ্রহণের পর বিচারপতি গগৈ হবেন দেশের 52তম প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গগৈয়ের মেয়াদও হবে না খুব বেশি দিনের। 14ই মে শপথ গ্রহণের পর থেকে তিনি ওই পদে থাকতে পারবেন 6 মাস। তারপর অবসর নেবেন তিনি। বিচারপতি গগৈয়ের অবসর 2025 সালের নভেম্বর মাসে। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গগৈ মুম্বাই হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2003 সালে। দীর্ঘ 15 বছর সেখানে কাজ করেছেন তিনি। তারপর 2019 সালের 24 মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। তাঁর বাবা আর.এস. গগৈ ছিলেন সমাজকর্মী। বিহার এবং কেরলের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলে বিচারপতি গগৈ হবেন দেশের দ্বিতীয় তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। দেশের প্রথম তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কে.জি. বালকৃষ্ণন। 2010 সালে অবসর নিয়েছিলেন কে.জি. বালকৃষ্ণন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যে কোনো সমস্যার নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক এবং পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের প্রতি মাসে নিয়ম করে অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ও জনগণের সমস্যা নিরসনে উদ্যোগী হতে হবে। কোথাও কোনো ঘাটতি থাকলে এবং উদ্ভূত সমস্যার নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের 8 জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে
বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের উন্নয়ন, জনগণের অভাব, অভিযোগ এবং সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নেশা পাচারকারী এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং ড্রাগস প্রবণ এলাকাসমূহ চিহ্নিত করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিটি জেলার থানা এলাকায় অবৈধ কার্যকলাপের সাথে জড়িতদের তালিকা যথাযথভাবে তৈরি করে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিষয়সমূহ গুরুত্ব সহকারে আলোচিত হয় বৈঠকে। আগরতলা শহরে পানীয় জল সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণ, মশার উপদ্রব নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 22 এপ্রিল থেকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে অফারের ঘোষণা দিল রাজ্যের স্বনামধন্য গহনা বিপণী কেন্দ্র শ্যামসুন্দর জুয়েলার্স কর্তৃপক্ষ। প্লাটিনাম গিল্ড ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেট তারকা MS ধোনি। তার জার্সি নম্বর 7। তাই অক্ষয় তৃতীয়ার অফারেও প্লাটিনাম গহনার সর্বোচ্চ বিক্রয় মূল্যের ওপরে থাকবে 7% ছাড়। বুধবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন শ্যামসুন্দর জুয়েলার্সের প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা। 22 এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ অক্ষয় তৃতীয়া অফার চলবে 3রা মে পর্যন্ত। এপ্রিল থেকে যেহেতু অক্ষয় তৃতীয়ার অফার শুরু হচ্ছে, অন্যান্য সোনা হীরের গয়নার সাথে সাথে আমরা উপহার ডালিতে প্লাটিনাম জুয়েলারির MRP-তেও একটা স্পেশাল 7% একটা ডিসকাউন্ট রেখেছি। ওয়াই 7%? এর একটা প্রশ্ন উঠতেই পারে। প্লাটিনাম গিল ইন্টারন্যাশনালের গয়নার সীমান্ত এলাকাবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে BADP প্রকল্পে বছর বছর অর্থ বরাদ্দ হ্রাস পেলেও এক্ষেত্রে চুপ করে আছে রাজ্য সরকার। প্রেক্ষিতে মুখ থুবড়ে পড়েছে সীমান্ত এলাকার উন্নয়ন, যার খেসারত দিচ্ছেন রাজ্যের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা ও এলাকার পরিকাঠামোগত উন্নয়ন করা হয় BADP অর্থাৎ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামে। সীমান্ত এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে পানীয় জলের উৎস নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় এই প্রকল্পের অর্থে। কিন্তু গত 7 বছরে যেভাবে এই প্রকল্পের অর্থ তলানিতে গিয়ে ঠেকেছে তাতে বলা যায় রাজ্যে মুখ থুবড়ে পড়েছে BADP প্রকল্প। কেন্দ্রীয় শেয়ার কমে যাওয়ায় তলানিতে ঠেকেছে উন্নয়ন। সারা দেশে 17টি রাজ্যের 111টি জেলায় চালু আছে এই বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রকল্পের সাথে যুক্ত আছে সীমান্তবর্তী 396টি ব্লক। এই প্রকল্পের আওতায় আছে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য। কেননা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশিরভাগ সীমান্ত অধ্যুষিত। ত্রিপুরা 3 দিক দিয়ে সীমান্ত বেষ্টিত। ফলে এই প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার বসবাসকারী মানুষের জীবন জীবিকার যেমন উন্নয়ন করা হয়, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন হয় এই প্রকল্পের অর্থে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে মডেল ভিলেজ গড়ে তোলারও রয়েছে সংস্থান। এই ক্ষেত্রে প্রতিটি অর্থ বছরে কমছে অর্থ বরাদ্দ। 2014-15 সালে যেখানে এই BADP প্রকল্পে 800 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই জায়গায় 2023-24 সালে বরাদ্দ কমে দাঁড়িয়েছে 31 কোটি 51 লক্ষ টাকা। সেই টাকা আরো কমেছে 2024-25 অর্থ বছরেও। 2014-15 অর্থ বছর থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত BADP প্রকল্পে কিন্তু ব্যাপক অর্থ বরাদ্দ করা হয়। 2019-20 অর্থ বছরেও বরাদ্দ ছিল 824 কোটি টাকা। 2015-16 অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল 990 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 1015 কোটি টাকা এবং 2017-18 অর্থ বছরে সর্বোচ্চ 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই প্রকল্পে। কিন্তু এরপরেই কমতে শুরু করে বরাদ্দ অর্থের পরিমাণ। 2018-19 অর্থ বছরে 770 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। আবার 2019-20 সালে বরাদ্দ হয় 824 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে বরাদ্দ অর্থের পরিমাণ হঠাৎ করে নেমে যায় মাত্র 64 কোটি টাকায়। 2021-22 অর্থ বছরে বরাদ্দ হয় 216 কোটি টাকা। আবার 2022-23 অর্থ বছরে 129 কোটি টাকা বরাদ্দ করা হলেও 2023-24 এবং 2024-25 অর্থ বছরে একেবারে তলানিতে গিয়ে থেকে বরাদ্দ অর্থের পরিমাণ। এখন কোনোভাবে টিকে আছে এই
প্রকল্প। তার কারণ হলো গত 7 বছরে রাজ্যে কেন্দ্রীয় শেয়ার কমেছে 62.18 কোটি টাকা। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হতো। এখন রাস্তাঘাটের বেহাল দশা, মানুষের নিরাপত্তা একেবারে তলানিতে, জীবনযাত্রার মান খুব একটা ভালো নয়, পরিকাঠামোগত উন্নয়ন শিখে উঠেছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার নাগরিকরা। আন্তর্জাতিক সীমানার 0 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করা হতো বিএডিপি প্রকল্পে। সীমান্ত এলাকার সড়কগুলোর উন্নয়ন, সেতু নির্মাণ, এমনকি সীমান্ত এলাকায় হেলিপ্যাড তৈরি করা হয় এই প্রকল্পে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের যাতে পানীয় জলের অসুবিধা না হয় তার জন্য পানীয় জলের উৎস স্থাপন করা এবং বাজারগুলোর উন্নয়ন, গ্রামীণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বিনোদনের পার্ক তৈরির জন্য এই প্রকল্পে বরাদ্দ করা হয়ে থাকে অর্থ। সীমান্তের 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকা এলাকাতেই কাজ করা যায় এই প্রকল্পের টাকায়। 2015-16 আর্থিক বর্ষে অবশ্য ওই দূরত্ব বাড়িয়ে করা হয়েছে 0 পয়েন্ট থেকে 20 কিলোমিটার পর্যন্ত। প্রথমে বিভিন্ন কাজের পরিকল্পনা করে বাজেট তৈরি করে জেলা শাসকের কাছে পাঠায় পঞ্চায়েত সমিতি। তারপর তা জেলা প্ল্যানিং কমিটি আলোচনা করে রাজ্যের কাছে পাঠায় অনুমোদনের জন্য। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত স্টেট লেভেল স্ক্রিনিং কমিটি তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অর্থ অনুমোদনের জন্য পাঠায়। তারপর রাজ্যকে বরাদ্দ টাকা পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2020-21 অর্থ বছরে 1 টাকাও বরাদ্দ করা হয়নি বিএডিপি প্রকল্পে। 2022-23 অর্থ বছরে আরো কমিয়ে দেওয়া হয় বরাদ্দ অর্থ। বিএডিপি প্রকল্পে অর্থ বরাদ্দ কমতে দেখেও কেন চুপচাপ রাজ্য সরকার, প্রশ্ন উঠছে তা নিয়েই। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধই করা হয়নি বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রেক্ষিতে মুখ থুবড়ে পড়েছে সীমান্ত এলাকার উন্নয়ন, যার খেসারত দিচ্ছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিপর্যয় ডেকে এনেছে জাতীয় শিক্ষানীতি 2020, যার ফলে স্বাধিকার ভঙ্গ হচ্ছে দেশ তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল সেভ এডুকেশন কমিটি। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে জাতীয় শিক্ষানীতি 2020 বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল সারা ভারত সেভ এডুকেশন কমিটি। এই শিক্ষানীতি দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে প্রণয়ন করা হয়েছে এবং সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সারা ভারত সেভ এডুকেশন কমিটি। বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল সেভ এডুকেশন কমিটি। দেশের রেনেসাঁ আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পিসি রায়, স্যার আশুতোষ প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত এই শিক্ষানীতি বলে দাবি করেছে সেভ এডুকেশন কমিটি। অতিথি সকল কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ও জিডিপি এর 6% শিক্ষার জন্য খরচ করতে হবে তা পদতুলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেটে হ্রাস করতে করতে 2.5% ও জিডিপি এর 3% নামিয়ে আনা হয়েছে। ফলে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ হয়েছে লাগাম ছাড়া। গণতান্ত্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার সর্বস্তরে সংঘ পরিবার ও শাসক ঘনিষ্ঠ ব্যক্তিদের বসানো হচ্ছে সর্বোচ্চ স্তরে। এমনকি শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মতো নেওয়ার প্রয়োজন মনে করছে না কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক খসড়া ইউজিসি রেগুলেশন 2025-এর মাধ্যমে সকল রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করতে চাওয়া হয়েছে। এনটিএ দ্বারা সিইউইটি, এনইইটি, এনইটি প্রভৃতি পরীক্ষা পরিচালনা করে শিক্ষার কেন্দ্রীকরণ করা হচ্ছে। হস্তক্ষেপ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার উপর। এই কেন্দ্রীকরণের অপর কুফল হল ডাক্তারি ভর্তি সমেত সকল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় কোচিং সেন্টার নিয়ন্ত্রিত হয়েছে। ফলে মেধা থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে না নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি। শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে। মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে, অন্যরা কেউ পারবে না।
এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল, অর্থাৎ শিক্ষক শিক্ষাবিদরাই শিক্ষা পরিচালনা করবেন, সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ, রাজ্য সরকারের হস্তক্ষেপ তার উপর করছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে, যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা, নেট পরীক্ষা, সিইউইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, ডাক্তারিতে ভর্তির জন্য, সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার, কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে। কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াও 3 বছরের পরিবর্তে 4 বছরের স্নাতক কোর্স চালু করা হয়েছে, অথচ তার পরিকাঠামোর জন্য নেই আর্থিক সংস্থান। পূর্ণ সময়ের পরিবর্তে অতিথি শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS চালু করে ইতিহাস বিকৃত করা, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান চর্চা এবং এদেশের জ্ঞান চর্চার গৌরবোজ্জ্বল অতীতকে মিথ্যাভাবে উপস্থাপিত করে শিক্ষার গৌরীকরণ ও সাম্প্রদায়িকরণ এবং বৈজ্ঞানিক শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি। এই শিক্ষানীতি 3 বছর বয়স থেকে প্রাক প্রাইমারি বাধ্যতামূলক করেছে, অথচ এই স্তরে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তাদের সন্তানদের উচ্চ ফি বিশিষ্ট বেসরকারি মন্তেসরি জাতীয় স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। অভিযোগ সেভ এডুকেশন কমিটির। ত্রিপুরায় যে বিদ্যাজ্যোতি স্কুল ব্যবস্থা চালু করা হয়েছে তা জাতীয় শিক্ষানীতির অনুসারী। এই রাজ্যে এমনিতেই 551 মতো স্কুল ধাপে ধাপে বন্ধ করার ব্যবস্থা হয়েছে। উপরন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে 125টি স্কুলকে ত্রিপুরা বোর্ড থেকে CBSE বোর্ডে হস্তান্তর করেছে, যার যুক্তি বোধগম্য নয়। পড়ুয়া বা অভিভাবকদের মতামত না নিয়ে স্কুলগুলিকে ইংরেজি মাধ্যম করা হয়েছে, অথচ তার জন্য পরিকাঠামো বা উপযুক্ত শিক্ষক নিয়োগ হয়নি। শুধু তাই নয়, শিক্ষার অধিকার আইন 2009-কে লঙ্ঘন করে প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক 1000 বা তার বেশি টাকা দিতে বাধ্য করা হচ্ছে, যা ত্রিপুরার মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের মানুষকে প্রভূত অসুবিধার সম্মুখীন করছে বলে জানিয়েছে সেভ এডুকেশন কমিটি। বিগত সরকারের নিয়ম বহির্ভূত নিয়োগের কারণে 10,323 জন স্কুল শিক্ষক চাকুরি হারানোর ফলে এমনিতে স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছিল। বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরো বিপর্যয়ের সামনে ঠেলে দিয়েছে। প্রথম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাশ ফেল না থাকার ফলে সারা দেশের সঙ্গে এই রাজ্যের পড়ুয়ারাও বাস্তবে কিছুই শিখছে না। আসলে পঠন পাঠনের কোনো পরিবেশই অবশিষ্ট নেই। অভিভাবকরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলের শরণাপন্ন হওয়ায় ব্যয়বহুল হচ্ছে শিক্ষা বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামনে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন, এরই মধ্যে লাগু করা হবে ওয়াকফ আইনও। মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই ন্যাশনাল হেরাল্ড ইস্যু সামনে আনা হয়েছে। রাজ্যে ইডি অফিসে ঘেরাও করে এই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সামনেই গুজরাট, পশ্চিমবাংলা, কেরালার মতো রাজ্যগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। জনসাধারণের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই ন্যাশনাল হেরাল্ড মামলাকে ইস্যু করল বিজেপি সরকার। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রাজ্য শাখা ঘেরাও কর্মসূচিতে এই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Modi government and the BJP party, they want to divert the attention from the real problems and issues being faced by the citizen of the country. Now with election round the corner, be it in Gujarat, be it in Bihar, West Bengal, Kerala, with the election round the corner, they want to hush up their failures, and with the help of Godi media, they want to divert the attention from the real issues. What is the issue? What is this hangama and what is the charge? It is a fake case. All the allegations being made, as we have seen in the TV and the newspaper of the Godi media, all allegations are baseless. But
They want to drag on. They want to make Modi ji and his party will be making this an issue in the elections. देखिए भ्रष्टाचार इतना गंभीर है, कांग्रेस का मेन दो नेता नेत्री इस पे जुड़े हुए. This is the narrative they want to create by dragging the attention of the common people from the main issue they're facing. This is nothing. সংখ্যাধিক্যের কারণে ওয়াকফ বিল আইনসভা থেকে পাশ করিয়ে নিয়েছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে সংসদের ভেতরে যেমন প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তেমনি সংসদের বাইরে রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে কংগ্রেস। তাই এবার সামনে আনা হয়েছে ন্যাশনাল হেরাল্ড ইস্যু বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা দেশের বিভিন্ন আদালতে এই রাহুল গান্ধীজিকে, যিনি ওয়াকফ বিল নিয়ে কথা বলেছেন, ওয়াকফ আইনকে বলবৎ করতে না দেওয়ার জন্য সংসদে বিরোধী ভূমিকা পালন করেছেন, সংসদের বাইরে যখন এই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছেন। মুসলিম জনসংখ্যার যারা মানুষ, তারা যখন এই আন্দোলনে তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে, রাহুল গান্ধী তাদের পাশে থেকে এই বিল প্রত্যাহারের জন্য উনি সমর্থন জুগিয়ে চলেছেন, জাতীয় কংগ্রেস সমর্থন জুগিয়ে চলেছেন। রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতে ইডির পেশ করা চার্জশিটে রয়েছে কংগ্রেসের দুই প্রাক্তন সভাপতি সোনিয়া ও রাহুল গান্ধীর নাম। সোনিয়া রাহুলের নাম চার্জশিটে উল্লেখ করার প্রতিবাদে গোটা দেশে ইডি অফিস ঘেরাও সহ প্রতিবাদের একাধিক কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড কাগজের সম্পত্তি লেনদেনের মামলায় 2 বছর আগে সোনিয়া ও রাহুল গান্ধীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাগজ ও কলমে জল জীবন মিশনের সার্থকভাবে কার্যকরের দাবি করা হলেও অনেকাংশে বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথা। বামুটিয়া আইএসের অধীন তুফানিয়া লুঙ্গা টি এস্টেট জেবি স্কুলের পানীয় জলের সমস্যা সমাধানের দাবি করল ছাত্রছাত্রী সহ স্কুল কর্তৃপক্ষ। প্রায় 2 সপ্তাহ যাবৎ পানীয় জলের সমস্যার সৃষ্টি হয়েছে স্কুলটিতে। মিড ডে মিল রান্না করা হয় স্কুলের পাশের বাড়ির পাম্পের অপরিশোধিত জল দিয়ে। ছাত্রছাত্রীদের পানীয় জল এমনকি প্রাকৃতিক কাজের জলও আনতে হয় তাদের বাড়ি থেকে। মুখ থুবড়ে পড়ে রয়েছে জল জীবন মিশনের ওয়াটার পাম্প। এক্ষেত্রে নেই মেরামত করার কোনো উদ্যোগ বলে জানিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আবার জলটা কইতে কেন, স্কুলের যে জল আছে সাপ্লাই আছে এটা চলে না এখন? কতদিন ধরে বন্ধ? দুই সপ্তাহ হয়ে যাবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। আগরতলা যানজট নিরসনে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক দপ্তর। বুধবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে 25 তারিখ পর্যন্ত। এদের জিবি বাজার এদিন এবং সংলগ্ন এলাকাতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান সংগঠিত করে ট্রাফিক দপ্তর। অবৈধ পার্কিং এর কারণে রাস্তাগুলোতে ঘন ঘন যানজটের সৃষ্টি হয়, তাই এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল অবৈধভাবে পার্ক করা যানবাহন সরিয়ে রাস্তাগুলোকে যানজট মুক্ত করা বলে জানিয়েছে ট্রাফিক দপ্তর। আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক তো সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি, তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি।
মূলত ইলিগেল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। রেগার কাজের সময় গাছ ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল 2 শ্রমিকের। বুধবার সকালে এই ঘটনা আমবাসা ব্লকের নাইলা হাবা বাড়িতে। এদিন সকালে পুকুর খনন করার সময় আকস্মিকভাবে ভেঙে পড়ে গাছ। এতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন রবার্ট মলসম এবং জুহিরানি মলসম। পরবর্তী সময়ে দমকল দপ্তরের কর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে এই 2 শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আকস্মিকভাবে এই গাছ ভেঙে পড়ার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও 2 জন। এরা হলেন সূর্য শাহ মলসম এবং জগৎ ভক্ত মলসম। আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। সকাল 11:30টার দিকে আমবাসা থানাধীন নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায়। পরে 2 জনের প্রাণহানি ঘটে। চিটাগাং খাগড়াছড়ি বান্দরবন ত্রিপুরারই অংশ। ত্রিপুরা থেকে 50 কিলোমিটার এগিয়ে গেলেই চিটাগাং বন্দর। 1947-1971 যে ভুল হয়েছে তা যেন 2025-এ না হয়, প্রতিক্রিয়ায় জানালেন প্রদ্যুৎ কিশোর দীপুরমন। বাংলাদেশের চিটাগাং, খাগড়াছড়ি, চাকলা, রোশনাবাদ, বান্দরবন ইত্যাদি এলাকাগুলি ত্রিপুরারই অংশ। ভারত সরকার অনুমতি দিলে এই ক্ষেত্রে সম্ভব গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এক বার্তায় এই प्रतिक्रिया জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। हमारे बहुत लोग हैं बांग्लादेश में, चिटागोंग में, बांदरबन में, खागड़ाछड़ी में, चाकला, रोशनाबाद में। ये सब हमारा ही राज्य था। पिछले 70 साल से नहीं है, लेकिन उससे पहले तो हमारा ही राज्य था। और बहुत बांग्लादेश में लोगों को लगता है कि थोड़ा सा दर्द होता है जब मैं ग्रेटर त्रिपुरालैंड के बारे में बांग्लादेश में बात करता हूं। लेकिन ग्रेटर त्रिपुरालैंड तो कभी भी हो सकता है। अगर हिंदुस्तान अनुमति दे तो हमारे बहुत लोग हैं आज भी जो हिंदुस्तान का झंडा लहराने के लिए तैयार है। इतिहास गवाह है, आज भी बहुत लोग बांदरबन, खागड़ाछड़ी, चिटागोंग हिल ट्रैक्स में हमें बुबागरा बोलते हैं, लेकिन मोहम्मद यूनुस को अपना लीडर नहीं बोलते हैं। क्योंकि मेरा जो कनेक्शन है वो बहुत पुराना है। हमारा जो कनेक्शन है त्रिपुरा और इस एरिया का बहुत पुराना है। ये बात मोहम्मद यूनुस भी जानता है, लेकिन वो स्वीकार नहीं करेगा। ত্রিপুরা থেকে 50 কিলোমিটার এগিয়ে গেলে চিটাগাং বন্দর। যে ভুল 1947-1971 সালে হয়েছে তা যেন 2025 সালে না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। भविष्य इज लिंक्ड विद द सी रूट जो चिटागोंग हिल पोर्ट्स में आता है। आज अगर हमारे पास वो सी रूट मिल जाए जो मोहम्मद यूनुस हमें कह रहा है ना, लैंडलॉक्ड, अगर त्रिपुरा से 50 किलोमीटर दूर हम लोग आगे चले जाए तो हमारा पूरा भविष्य बदल जाएगा। उस चिटागोंग हिल पोर्ट में जहां में 3 दिन तक तिरंगा लहराते रहा, वहां के लोग इंडिया का भाग बनना चाहते थे, लेकिन हमारी गलती से आज वो बांग्लादेश का पार्ट है। तो जो गलती 47 में हुआ, जो गलती 71 में हुआ, वो गलती 2025 में नहीं करे गवर्नमेंट ऑफ इंडिया। और आप लोग जानते हैं कि ये संभव है। आज आप देखिए वर्ल्ड पॉलिटिक्स बदल रहा है। आज जिस शेख हसीना को एक प्रीवियस गवर्नमेंट ने हटाया, आज वही नया गवर्नमेंट इंडिया को कह रहा है कि आप बांग्लादेश को हैंडल करो, और हमें हैंडल करना चाहिए। हमें हैंडल करना पड़ेगा अपने भविष्य के लिए। अगर गवर्नमेंट ऑफ इंडिया को नॉर्थ ईस्ट को बचाना है, इफ गवर्नमेंट ऑफ इंडिया वांट्स टू सेव द नॉर्थ ईस्ट, देन द गवर्नमेंट ऑफ इंडिया नीड्स टू इंश्योर दैट वी आर सिक्योर इकोनॉमिकली, वी आर नो लॉन्गर लैंडलॉक्ड, एंड दैट चिकन्स नेक व्हिच मोहम्मद यूनुस कीप्स ऑन टॉकिंग अबाउट इज डेल्ट विथ फर्मली। आज भी मैं फिर से रिपीट कर रहा हूं, পাকিস্তান দ্বারা সবচেয়ে বেশি শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে বাংলাদেশ। এখন তারা পাকিস্তানের প্রশংসা করে, চীনকে পাশে রেখে হুঙ্কার দিচ্ছে ভারতকে।
এটা বর্তমান বাংলাদেশের হিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রত্যুৎ কিশোর দেববর্মন। বাংলাদেশ অবস্থানকারী চাকমা, মগ, মণিপুরী, হিন্দু ইত্যাদি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে তারও তীব্র নিন্দা জানান প্রত্যুৎ কিশোর। বাংলাদেশকে যে দেশ স্বাধীনতা এনে দিল, ক্ষমতা দখলকে বর্তমান শাসক গোষ্ঠী সব ভুলে গিয়েছেন। পাকিস্তান দ্বারা সবচেয়ে বেশি শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে বাংলাদেশ। এখন তারা পাকিস্তানের প্রশংসা করে আবার ঘুরিয়ে ভারতবর্ষকে হুঙ্কার দিচ্ছে। এটা বাংলাদেশের হিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কয়েকদিনের ভ্যাপসা গরম শেষে অবশেষে রাজধানীতে হলো স্বস্তির বৃষ্টি। এতে হ্রাস পায় তাপমাত্রা। এদিকে আগামী 72 ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে বুধবার দুপুরে বৃষ্টিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন রাজ্যবাসী। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছিলেন মানুষ। অবশেষে বুধবার দুপুরে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন রাজ্যবাসী। এদিন দুপুর 2:30 নাগাদ ঝোড়ো হাওয়ার পর শুরু হয় বৃষ্টি। এতে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাওয়ার স্বস্তি অনুভব করছেন রাজধানীর মানুষ। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এদিকে রাজ্যের প্রায় সবকটি জেলায় আগামী 72 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার আবহাওয়া দপ্তরের জারি করা সতর্ক বার্তা অনুসারে খোয়াই, ঊনকোটি, ধলাই, উত্তর ত্রিপুরা জেলায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।